দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না। আলোচনা শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এখন উনি রোববার দিন বলেছেন এই কথাটা, আপনার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উনি কি বলছেন যে আমি বৃহস্পতিবার শুক্রবার দিন এই চিঠি দিয়েছি। তাহলে শুক্রবার দিন যদি চিঠি দেন, তাহলে রোববার দিন উনি বলছেন কেন? আর আপনারা মনে রাখতে পারে শুক্রবার দিন আপনাদের দেশে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্প আপনাদের দেশকে দাঁড়িয়ে দিয়েছিল। এত জোরে মৃত্যু, এত জোরে আহত ঘটনা। তখন দেশ সামলানোর সঙ্গে সঙ্গে উনি শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি দিয়েছেন। এখনো পর্যন্ত কি আপনার কাছে খবর আছে ভারতবর্ষ চিঠির প্রাপ্তি স্বীকার করেছে, বা রণদীপ জয়সওয়াল একবারও করেছে, উল্লেখ করেছেন? একবারও করেছেন? একবারও করেনি। আমাদের কাছে যা খবর আছে যে এরকম কোনো চিঠি আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। আর চিঠি দিলেই তো হলো না, ভারত তার অবস্থান আগেই ব্যাখ্যা করে দিয়েছে যে এই সরকার অবৈধ সরকার। তো অবৈধ সরকারের একটা অবৈধ বিচার, সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে একজনকে ফাঁসির আসামি করে দেওয়া হয়েছে। তাহলে সেখানে তো শেখ হাসিনাকে প্রত্যর্পণের তো কোনো প্রশ্নই নেই। আর দ্বিতীয় কথা, যে ট্রিটিটার কথা বলা হয়েছে, সে ট্রিটির 13B পয়েন্টে যেটা লেখা আছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যদি দেখা যায় কোন দেশ আসামিকে চেয়ে পাঠাচ্ছে প্রতিহিংসার জন্য, এবং তার প্রাণ সংশয়ের হুমকি রয়েছে, তাহলে ভারত বা বাংলাদেশ কেউই দেবে না, প্রত্যর্পণ করবে না। এবং এই বিষয়ে দুই দেশেই কিন্তু মামলা থাকতে হবে। শেখ হাসিনার ব্যাপারে যেমন বাংলাদেশে মামলা আছে, শেখ হাসিনার ব্যাপারে আমাদের দেশেও মামলা আছে। অনুপ চেটিয়ার ব্যাপারে যেটা ছিল, আমাদের ভারতবর্ষেও মামলা ছিল, আপনাদের ওখানে মামলা রয়েছে। অনুপ চেটিয়ার ব্যাপারে আমরা কিন্তু প্রত্যাবর্তনের জন্য আমরা এই করেছিলাম শেখ হাসিনার কাছে। এখানে এই পয়েন্টগুলো বিস্তারিত ব্যাখ্যা হয় না, যে 13B পয়েন্টে কি আছে সেটার ব্যাখ্যা হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সরকার যার বৈধতা নেই, ভারতবর্ষের বৈধতা মানে না, তাকে কেন এ করবে, তার চিঠি কেন উত্তর দেবে? গতবারই তো আমাদের রণধীর জয়সওয়াল যে মুখপাত্র, তিনি গতবারই বলে দিয়েছিলেন যে এই চিঠির কোনো মূল্য আমাদের নেই। সরি, এখন আমার মনে হয় এবারে প্রাপ্তি স্বীকারও করবে না। এই চিঠি যদি পাঠিয়ে থাকে, প্রাপ্তি স্বীকারও করবে না। আগেরবারে তো প্রাপ্তি স্বীকার করেছিল, এবারে তাও করবে না। আর 2 পয়সার দাম দেয় না এই সরকারকে। আজ বাদে কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কবে যাবে তার কোনো গ্যারান্টি নেই, কবে অপারেশন স্টার্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। এরা মানুষকে ভুল বোঝানোর জন্য একটা অদ্ভুত একটা মানে ভয়ের বাতাবরণ, একটা গুজবের বাতাবরণ একটা তৈরি করে রেখে দিয়েছে। আর বাংলাদেশের মানুষ একটা অদ্ভুত একটা দেখেছি যে বাংলাদেশের মানুষ গুজবের পেছনে দৌড়ায় বেশি, সত্যটা জানার চেষ্টা করে না। একটু গুগল ঘাঁটলেই কিন্তু পাওয়া যায় যে শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। গুগলে মারুন, ওই গুগল সার্চটাও করবে না, এটা চললো পেছনে। আপনি এখন গুগল মারুন, দেখুন না কি উত্তর হবে।
এর বেশি এই তরুণদা, ব্যাপারে আমার আমাদের জানা নেই। আমাদের আইনি উপদেষ্টা তিনি একটা মন্তব্য করেছেন যে আইসিসির মাধ্যমে এই শেখ হাসিনাকে ফেরত আনা হবে। আবার কেউ এমনও মন্তব্য করেছেন যে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। আদৌ কি সম্ভব? কি মনে হয় আপনার? এগুলো হাস্যকর যুক্তি, এটা হাস্যকর। আইসিটিতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, ওখানে কি হয়? ওখানে গেলে তো যদি যায়, তাহলে সে আমাদের দেশের যে আইনজ্ঞ যারা রয়েছে, শেখ হাসিনার পক্ষে যারা লড়বেন, তারা ধোবি কাঁচা কেচে দেবে। ওই চিঠি ফেলে না, ধোবি কাঁচা কেচে দেবে। আর ইন্টারপোলেরও কিন্তু এই একই রকম নীতি। যদি কখনো প্রাণ সংশয়ের ব্যাপার দেখা দেয়, তাহলে ইন্টারপোলও কিন্তু হাত লাগাবে না এখানে। ফলে ওই আপনাদের ওই আসিফ নজরুল কি বললো, পররাষ্ট্র উপদেষ্টা কি বললো, তাতে ভারতবর্ষ বিন্দুমাত্র পাত্তা দেয় না। ভারতবর্ষ শেখ হাসিনাকে দেবে না, এরপরে কোনো কথা আছে? দেব না, যা করার দাদা, করে নেবে। আপনাদের ভারতের আইনে নাকি এমন আছে যে তিনি ভিনদেশী, যদি তাকে ওই দেশে ফেরত দিলে তার প্রাণের ঝুঁকি থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ড থাকে, সেই ক্ষেত্রে ভারত তাকে ফেরত দেয় না, এমন একটা বিধান নাকি আছে। হুম, আমি ঠিক হুম, জানি না আসলে কি বিষয়টা তাই। হ্যাঁ, একদমই তাই। দলাই লামাকে আজ পর্যন্ত দিয়েছে চিঠির হাতে। তাহলে তো ফেরত দেওয়াটা তো একেবারেই মানে কোনো ভাবেই সম্ভব না। মানে ভারত নিজেই তো আপনি নিজের আইনের আপনি কাছে তো আটকা পড়ে যায়। আপনি বলুন না, 1959 সালে দলাই লামা ভারতে আশ্রয় নিয়েছেন। তখন তো ভারত এত শক্তিশালী ছিল না। তখন থেকে ভারতের কাছে আবেদন করে যাচ্ছে চীন, ভারত দেয়নি। আর এখন তো ভারতবর্ষের সামনে তো বাংলাদেশ তো একটা ওই চুনোপুঁটি জায়গা বলে, দলা বানলেই মরে যাবে। তা সে হুমকি দিচ্ছে। এসব শুনে মানে আমাদের দেশের লোকেরা আসে, কাগজে হাসাহাসি হয়। আপনার যে সমস্ত বক্তব্য, এই সমস্ত প্রকাশ হয় না, কিছু তো ফেলে দেয়। আপনার ওই যখন আসে পিটিআই ইউএনআই থেকে, সঙ্গে সঙ্গে লিটার বিলে ফেলে দেয় যে এগুলো কোনো মূল্য নেই, এগুলো ফেলে দাও, এগুলো কাগজের একটা ওই প্রিন্টের জায়গা নিয়ে নেবে। প্রত্যেক অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, গুরুত্বপূর্ণ খবর দাও। একটা ব্রডশিটে 5,000 অক্ষর ধরে, একটা ব্রডশিটে। এবার এই 5,000 অক্ষর যেটা পাঠকের কাছে আমি দেব, সেটার মধ্যে 5,000 অক্ষরের মধ্যে সে হয়তো 2,000 অক্ষর পড়বে, মানে হেডিং দেখে অর্ধেক চলে যাবে, ইন্ট্রো দেখে অর্ধেক চলে যাবে, কেউ বডি পড়বে। দেখা যাবে যে ওই 5,000 অক্ষরের জায়গাটা যদি আমি 500 শব্দ দিয়ে একটা বাজে খবর দিয়ে যদি আমি ভরিয়ে দিই, তাহলে অন্য একটা ভালো খবর সে জায়গা পেল না। আর আমাদের ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, সেখানে এতগুলো রাজ্য, তার এত খবর, আমাদের সব ভাগ করা। আপনার যেমন জেলা ভাগ করা, আমাদের তো স্টেট ভাগ করা। তো এক একটা স্টেটের 100 খানা করে নিউজ হচ্ছে, তার মধ্যে 10টা থেকে 12টা নিউজ সিলেক্ট করে দেওয়া হয়। সেখানে কি শেখ হাসিনার ব্যাপারে কি বললো না বললো, একটা কি বলে অবৈধ সরকারের একটা অবৈধ উপদেষ্টা কি বললো না বললো, ভারতের কি আসে যায়? আর ভারতের সবাই জানে শেখ হাসিনাকে জীবনে ফেরত দেবে না। আপনি আমাদের ঠেলাওড়াকে জিজ্ঞেস করুন, বলে শেখ হাসিনাকে ফেরত, ও দিবা স্বপ্ন দেখে। আপনি কলকাতায় আসুন, কলকাতায় যে কোনো লোককে জিজ্ঞেস করুন, চায়ের দোকানে গিয়ে, যে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, চায়ের দোকানে কি বলে। মানে সেখানকার জনমতটাও শেখ হাসিনার পক্ষে আছে, অর্থাৎ সাধারণ মানুষের যে একদম, প্রতিবাদ থাকবার কথা, সরকারের উপরে সেই প্রেশারটা নেই। একদম। জনগণের সমর্থন আছে, যার কারণে সরকার ফ্রিলি সিদ্ধান্ত নিতে পারে।
জি, তরুণরা 546টা আমাদের দল, 546টা দলই তো অনুমতি দিয়েছে শেখ হাসিনাকে ভারতে রেখে দাও। এবং পরবর্তী আপনার প্রশ্নে আমি জবাবে বলবো যে ভারতবর্ষে এখন কি হচ্ছে।